তিনি বলেছেন যে যেদিন তিনি র্যাব 3-তে উনি জয়েন করেছেন সেই দিনই তাকে বলা হয়েছে যে আজকে একটু অপারেশনে যেতে হবে। শেখ হাসিনা ডেকে নিয়ে এসে তাকে বলেছিল যে এটা নিয়ে যত আর বাড়াবাড়ি না করে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পরবর্তী আইনগত কার্যক্রমের স্বার্থে এটি আপনাদের কাছ থেকে আমরা একটু গোপন রাখতে চাই, আপনারা একটু সহযোগিতা করুন। শাস্তির নামটাও আমরা গোপন রাখতে চাই। তিনি বাংলাদেশ সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী। তার পাপের বোঝা এত ভারী হয়েছে যে এখন আমরা শুধু আদালতের ন্যায় বিচারের অপেক্ষায় আছি। মেজর রুহুল আমিন এবং এইটা হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত রুহুল আমিন রাজন এবং আরেকজন হচ্ছে এই যে নাজবুল সাকিব, এক মিনিট, আরেকজন হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান সৈকত। তারা সরাসরি গুলি করেছে। আর মিফতাউদ্দিন সহ অন্যান্য যারা র্যাব কর্মকর্তারা তখন ওই জায়গায় তারা উপস্থিত ছিল এবং তাদের তত্ত্বাবধানে তাদের পরিকল্পনায় ওখানে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। শুধু তাই না, এই ঘটনার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনা এই ঘটনাটা যাতে আর বাড়াবাড়ি না হয়, এইটা নিয়ে যাতে কোনো রকমের তারা উচ্চবাচ্য না করে, সেই কারণে একরামের স্ত্রীকে শেখ হাসিনা ডেকে নিয়ে এসে তাকে বলেছিল যে এটা নিয়ে যত আর বাড়াবাড়ি না করে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং ওবায়দুল কাদের নিজে এই দায়িত্ব নিয়েছিল এবং ওবায়দুল কাদের এই ঘটনার মধ্যে তার একটা স্বীকারোক্তি আছে। সেইগুলি সাক্ষীরা, বিশেষ করে আমাদের যে একরামের স্ত্রী, তার বক্তব্যের মধ্যে বিস্তারিত ঘটনা আসছে এবং তিনি বলেছেন যে ওবায়দুল কাদের তাকে নিয়ে এসে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে দিয়েছে এবং এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে এবং এই সমস্ত ইনভেস্টিগেশনটা আমরা পর্যালোচনা করে যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ প্রাইমারি ফেসি কেস পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ফর্মাল অভিযোগপত্র দাখিল করা হয়েছে। না, চেয়ারম্যান এইটা বলেছে যে আমাদের যে রাষ্ট্র কাঠামো, যে রাষ্ট্র ব্যবস্থায়, যে যদি আজকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি এইরকম হত্যাকাণ্ডের সাথে, এরকম নরহত্যার সাথে যদি তারা জড়িয়ে যায় এবং যে নৃশংস হত্যাকাণ্ড, এরকম রাষ্ট্রের সর্বোচ্চ একটা শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যদি এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তাহলে তো এইটি অত্যন্ত অ্যালার্মিং বলে আজকে ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান এটা তার সংখ্যা ব্যক্ত করেছেন। এটার অর্থ হচ্ছে যে আজকে আমরা কি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হয়েছিল, তৎকালীন ফ্যাসিস্ট সরকার এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল যে যেখানে মানুষ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ্য হবে, যেখানে মানুষ তাদেরকে নিরাপত্তার শান্তির নীড় হিসেবে তারা দেখবে, যেখানে আশ্রয় নিবে, কিন্তু তারাই কিন্তু তাদেরকে নির্বিচারে হত্যা করার মতো তারা ভূমিকা পালন করে। এইটাই বলেছে, এটা অত্যন্ত অ্যালার্মিং। আচ্ছা, এইটা আমরা আপনাদের কাছে আসি, আমরা একজন, তার নামটা আমরা এখন আর প্রকাশ না করি, আপনারাও একটু আমাদেরকে সহযোগিতা করেন। একজন সার্ভিং আছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আমরা চেয়েছি, গ্রেফতারি পরোয়ানা মঞ্জুর হয়েছে। আমরা তাকে পরবর্তী আইনগত কার্যক্রমের স্বার্থে এইটি আপনাদের কাছ থেকে আমরা একটু গোপন রাখতে চাই, আপনারা একটু সহযোগিতা করুন। আজকে মেজর সাজ্জাদ জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। তিনি বলেছেন অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা তিনি বর্ণনা করেছেন আজকে ট্রাইব্যুনাল একে। তিনি বলেছেন যে যেদিন তিনি র্যাব 3-তে উনি জয়েন করেছেন সেই দিনই তাকে বলা হয়েছে যে আজকে একটু অপারেশনে যেতে হবে। সেই অপারেশনের নেতৃত্ব দেয় জিয়াউল হাসান, তৎকালীন ইন্টেলিজেন্স প্রধান। তিনি নেতৃত্ব দেন এবং সেখানে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার যে ব্রিজ, ফ্লাইওভার, সেখানে নিয়ে জিয়াউল হাসান নিজে একজন ভিকটিমকে গুলি করে তাকে নদীতে ফেলে দেয়। এর কিছুক্ষণ পরে আরও একজনকে টেনে হেঁচড়ে নিয়ে যায় এবং সেই যাকে টেনে হেঁচড়ে নিয়ে যায় তাকে আর পরবর্তীতে আর গাড়িতে ফেরত আনা হয় নাই। এরপরে আরও একজনকে একইভাবে গুলি করে হত্যা করে। তিনি পরবর্তীতে জানতে পেরেছেন যে ওই এক রাতে প্রায় 5 জন মানুষকে একই কায়দায়
জিয়াউল হাসানের নেতৃত্বে হত্যা করা হয় এবং জিয়াউল হাসান নিজে গুলি করে হত্যা করে। এই ভয়াবহ বর্ণনা আজকে দিয়েছে এবং তার এই বর্ণনার সাথে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, তার এই বর্ণনার সাথে আগে যে আমাদের যে ইমরুল কায়েস নামে একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছে, তার সাক্ষীর বর্ণনার সাথে এই সাক্ষীর বর্ণনার কিন্তু মিল আছে। আমরা করোবোরেশন পেয়েছি। আমরা এইটারও করোবোরেশন পেয়েছি, ইকবাল করিম ভূঁইয়া তৎকালীন সেনাপ্রধান, তিনি এই ট্রাইব্যুনালে এসে সাক্ষী দিয়েছেন জিয়াউল হাসানের বিরুদ্ধে যেসব ঘটনাবলী তিনি বলেছিলেন, তার আজকের এই সাক্ষী থেকে তার বক্তব্যের মধ্যেও কিন্তু আমরা করোবোরেশন পেয়েছি। তো এইরকম নৃশংস বর্ণনার প্রেক্ষিতে আমরা মনে করি যে জিয়াউল হাসান তার পাপের বোঝা এত ভারী হয়েছে যে এখন আমরা শুধু আদালতের ন্যায় বিচারের অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাদের সবাই। আশরাফ কায়সার সাহেব নিজেই বলবেন মনে হয়। আচ্ছা, আশরাফ কায়সার সাহেব একজন রাজনৈতিক বিশ্লেষক, তিনি সরকার এবং রাজনীতি বিভাগের ছাত্র। তিনি নিজে একটা বই লিখেছেন যে স্বাধীনতার পর অর্থাৎ ৭১ সালের পরে বাংলাদেশে কিভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার একটা গবেষণালব্ধ একটা রচনা আছে, যে বইটার নাম হচ্ছে ৭১-এর পর যে বাংলাদেশের যে রাজনৈতিক হত্যাকাণ্ড। সেই বইটি আজকে আদালতে তিনি সাক্ষী দিয়েছেন এবং এই বইটি আদালতে প্রদর্শন করেছেন, সাক্ষী হিসেবে আলামত হিসেবে প্রদর্শন করেছেন। তিনি তার আংশিক জবানবন্দিতে যে কথাগুলো বলেছেন যে ৭১ সালের পর থেকে যেভাবে তৎকালীন আওয়ামী লীগ তারা যে রক্ষী বাহিনী, কৃষক লীগ সহ বিভিন্ন রাষ্ট্রের পাশাপাশি অন্যান্য বাহিনী তৈরি করে, বিভিন্ন এলিট ফোর্স তৈরি করে কিভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে এবং সিরাজ শিকদারকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশালের মতো একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে এবং কিভাবে তৎকালীন সময়ে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো তিনি আজকে ট্রাইব্যুনাল 2-এ তিনি আংশিক সাক্ষ্য দিয়ে তিনি এগুলো প্রকাশ করেছেন। তার সাক্ষী অবশিষ্ট আছে এবং আমরা আশা করি যে তার যে রাজনৈতিক বিশ্লেষণ, তার যে গবেষণা, সেই গবেষণালব্ধ এবং তার যে বইয়ের বিবরণ, এইগুলি হয়তো তিনি আদালতে প্রকাশ করবেন। ধন্যবাদ। উবায়দুল কাদেরের মামলায় আমরা আরও একজন সাক্ষী, বর্তমান বাংলাদেশ সরকারের একজন মাননীয় মন্ত্রী, তিনিও সাক্ষী দিবেন বলে আমরা প্রত্যাশা করছি। আজকে আশরাফ কায়সার সাহেবের এই বক্তব্য শেষ হওয়ার পরে তার যারা যদি আজকে শেষ হয়ে যায়, তাহলে আমরা আশা করছি যে পরবর্তীতে আমাদের ওই মাননীয় মন্ত্রী, যিনি অনেক ঘটনাবলী জানেন, এইটা নামটা একটু পরে বলি, সাক্ষীর নামটাও আমরা গোপন রাখতে চাই। তিনি বাংলাদেশ সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী, তিনি আসবেন, তিনি আগ্রহ প্রকাশ করেছেন, তার সাক্ষ্য দিবেন। এরপরে আমরা হয়তো এই মামলাটি আবার ক্লোজ করে দেব এবং আমরা পরবর্তী কার্যক্রমে যাব।